আসসালামু আলাইকুম। জেনারেল আইয়ুব খানের এক দশকের রাজত্বকালে সমগ্র পাকিস্তানে বিশ্বের দৃষ্টি আকর্ষণকারী কিছু মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছিলেন। যেমন এশিয়ার বৃহত্তম পাটকল আদমজি জুট মিল, এশিয়ার অন্যতম বৃহত্তম কাগজের মিল চন্দ্রকোনা ফেহন মিল, ওই সময় এশিয়ার অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র সাপ্তাহিক জলবিদ্যুৎ প্রকল্প, ওই সময় এশিয়ার অন্যতম বৃহৎ রেলওয়ে স্টেশন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন, ওই সময় এশিয়ার বৃহৎ শপিং সেন্টার চট্টগ্রাম বিখন বিতান বা চিটাগং নিউ মার্কেট, পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবে একটা বাঁধ যা ওই সময় বিশ্বের বৃহৎ বাঁধ বলা হতো। বিশ্বের অন্যতম পরিকল্পিত সুন্দর রাজধানী হিসেবে ইসলামাবাদকে নির্মাণ, বিশ্বের সবচেয়ে দুর্গম বৃহৎসংখ্যক পর্বতমালা তথা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কারাকোরামের উপর মহাসড়ক নির্মাণ করে চীনের সাথে সড়ক যোগাযোগ স্থাপন করা, যা ওই সময়ে ছিল এক অসম্ভব ব্যাপার। এই চীন পাকিস্তান ফ্রেন্ডশিপ হাইওয়েকে এখনও বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে ধরা হয়, ইত্যাদি ইত্যাদি। আইয়ুব খান উন্নয়ন করলেও গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন না। ইস্কান্দার মির্জার হাত ধরে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় দখল করে আর কোনোদিনই গণতন্ত্র চালু করেননি। ওনার তথাকথিত মৌলিক গণতন্ত্র ছিল ক্ষমতা চিরদিন থাকার কৌশল মাত্র। আইয়ুব খান বিশ্বাস করতেন উন্নয়নের সব মানুষের অধিকার বাক স্বাধীনতার প্রয়োজন নেই। আইয়ুব খান বিশ্বাস করতেন এই সমস্ত মেগা প্রজেক্টের জন্য সমগ্র পাকিস্তানের জনগণ চিরদিন ওনাকে স্মরণ রাখবে এবং আমৃত্যু উনি ক্ষমতায় থাকতে পারবেন। কথিত আছে আইয়ুব খান পদত্যাগের কিছুদিন আগে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের হরিপুরে ওনার জন্মস্থানে নিজ গোত্রের সম্প্রদায়ের এক সমাবেশে গেলে সেখানে এক নেড়ি কুকুরের গলায় সুরেশ্বর আইয়ুব খান প্ল্যাকার্ড লিখে আইয়ুব খানের সম্মুখে ছেড়ে দেওয়া হয়। আইয়ুব খান এই নেড়ি কুকুরের গলায় সুরেশ্বর আইয়ুব খান এই প্ল্যাকার্ড দেখে সেদিনই তার সাংবাদিকদের বলেছিলেন তিনি আর ক্ষমতায় থাকবেন না, কারণ তার সম্প্রদায়ের তার গোত্রের লোকেরাই তাকে ঘৃণা করে এক নেড়ি কুকুরের সাথে তুলনা করছে। উল্লেখ্য যে আইয়ুব খান পাখতুন বা পাঠান সম্প্রদায়ের লোক ছিলেন, আর পাঠানদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় জিনিস ওদের মান সম্মান ইজ্জত। আইয়ুব খানের এই গল্পটি বেশ কয়েক বছর পূর্বেই সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারের নিকট শুনেছিলাম। আমার এই ক্ষুদ্র জীবনে আমি বেশ কয়েকবার ওনার সংস্পর্শে এসেছিলাম ওনার বাড়ির পার্শ্ববর্তী এলাকার অধিবাসী হওয়ার সুবাদে। আজও শ্রদ্ধা ভরে ডাক্তার জাফরুল্লাহ স্যারকে সবসময় স্মরণ রাখি এবং নিজেকে ধন্য মনে করি।